ইসকন কি অন্য কোনো দেশে আন্দোলন করে, নজরুলের প্রশ্ন। এদিকে বাবাকে না পেয়ে ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের অস্বীকার। জানাবো একের পর এক যা ঘটছে তা কি স্বাভাবিক, এবং সর্বশেষ জানাবো ঘাতক সরকারের পতনের পর থেকে ইসকনের অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে, বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসকনকে অন্য কোনো দেশে আন্দোলন করে, নজরুলের প্রশ্ন। পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলীর সঙ্গে পতিত স্বৈরাচারের যোগসূত্র আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অন্য একটা সংগঠন সম্প্রতি যা করতেছে, আমি নাম নিতে চাই না, তারা দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে। জিজ্ঞাসা করেন বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে, লং মার্চের ঘোষণা দেয়, এই ধরনের আন্দোলন করে, কেন এখানে করা হয় এবং কেন এত বছর ধরে যে নিপীড়ন নির্যাতন চলতেছে তখন কোনো প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে। ইসকনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা দেশের মানুষ হয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? আর তারাও বিবৃতি দেয়। জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনে নিহতদের নিয়ে ভারত কোনো বিবৃতি দেয়নি বলেও অভিযোগ তুলেছেন বিএনপি নেতা। তিনি বলেন, এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে নজরুল বলেন, পৃথিবীর আর কোনো দেশের মানুষ এত আন্দোলন করে নাই, এত মানুষ জীবন দেয় নাই, কাজেই আমাদেরকে চোখ রাঙানো উচিত নয় কারো। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ রেখে বিএনপির এই বর্ষিয়ান নেতা বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন, সব সংগঠনের সাথে কথা বলেন, শ্রমিক সংগঠনের সাথে কথা বলেন, সিভিল সোসাইটির সাথে কথা বলেন, সাংবাদিকদের সাথে কথা বলেন, সবাইকে পাশে নেওয়ার চেষ্টা করেন। এদিকে বাবাকে না পেয়ে ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের অস্বীকার। কক্সবাজার টেকনাফ উপজেলায় বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ করেছে পরিবার। যদিও পুলিশ বলছে ওই কিশোরকে তারা অভিযানে গ্রেফতার করেছেন। কিশোরের পরিবারের অভিযোগ, 26শে নভেম্বর ভোরে যুবলীগ নেতাকে ধরতে এসে না পেয়ে তার স্কুল পড়ুয়া ছেলেকে ধরে নিয়ে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। এই ঘটনা নিয়ে শুক্রবার রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেকনাফ থানা। টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিনের দাবি, ঘটনার দিন ভোরে পালিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। ওই কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী এবং তার বাবা একজন জনপ্রতিনিধি ও উপজেলা যুবলীগের সদস্য। ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, 26শে নভেম্বর ভোর 4টার দিকে অভিযান চালানো হয়। সেই সময় একটি বাড়ির সামনের রাস্তা দিয়ে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর একটি বিদেশি পিস্তল, 6টি গুলি এবং 40টি নীল রঙের কার্তুজ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়। ওই শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি বলেন, অস্ত্রটি ওই কিশোরের বাবা তাকে পাশের বাড়ির পেছনে লুকিয়ে রাখার জন্য দিয়েছিলেন। কিশোরের বাবা সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান তিনি। শুক্রবার রাত 8টার দিকে কিশোরের বাবা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে না পেয়ে আমার ছেলেকে অস্ত্র মামলায় ফাঁসিয়েছে। সে খুব মেধাবী। 2021 সালে 4র্থ শ্রেণীতে পড়া অবস্থায় সে ডক্টর কাজী কামরুল ইসলাম বৃত্তি লাভ করে। 2022 সালে সে 5ম শ্রেণীতে বৃত্তি পায়। 7ম শ্রেণীর চলমান বার্ষিক পরীক্ষায় আমার ছেলে অংশ নিতে পারল না। একজন নারী বলেন, ওই দিন মধ্যরাতে পুলিশ আমার ঘরে প্রবেশ করে, কোনো কথা না বলে ঘরের আলমারি খুলে ওই শিক্ষার্থীকে খুঁজতে থাকে। এক পর্যায়ে আলমারিতে অস্ত্র পেয়েছে বলে একটি কাগজের স্বাক্ষর নিয়ে চলে যান তারা। আরেক সাক্ষী এক ব্যক্তি বলেন, ভোরে মসজিদে যাওয়ার পথে পুলিশের ওসি আমাকে দাঁড় করান। এ সময় ওই কিশোরের শিক্ষার্থীকে বাড়ি থেকে বের করতে দেখি। ওসি বলেন, অস্ত্রসহ শিশুটিকে আটক করেছেন। এরপর একটি কাগজে স্বাক্ষর নেন। একের পর এক যা ঘটছে তা কি স্বাভাবিক? এই সপ্তাহের শুরু থেকে কি ঘটেছে দেখা যাচ্ছে, প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে বিশৃঙ্খলা, সংঘাত ও সহিংসতা ঘটেছে। গত রোববার ও সোমবার বিভিন্ন কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে পুরান ঢাকা ও যাত্রাবাড়ি পরিণত হয়েছিল রণক্ষেত্রে। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েছিল লক্ষ্মীবাজার ও জনসন রোড সহ পুরান ঢাকার বড় এলাকা। সোমবার দীর্ঘ সময় বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কের ডেমরা অংশ। এই 2 দিনে হামলার শিকার হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি হাসপাতাল।
এসব হামলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। সেখানে এখন শিক্ষা কার্যক্রম চলার উপায় নেই। রোববার রাতে তেজগাঁওয়ের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সময়ে এই 2 দিন প্রথম আলোর কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছে। রোববার ঢাকার প্রেস ক্লাব, মোহাম্মদপুর যাত্রাবাড়ি ও ধানমন্ডি এলাকা অবরুদ্ধ ছিল ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে। শ্রমিক অসন্তোষের কারণে কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ সড়ক। সোমবার শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের উদ্যোগে লোক জামায়াতের চেষ্টা হয়েছে। ঋণ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ঢাকায় আনা হয়। আর মঙ্গলবার চট্টগ্রামে ঘটেছে ভয়াবহ ঘটনা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার ও তাকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা যে পরিস্থিতি তৈরি করেন তাতে নৃশংসভাবে খুন হন সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম। প্রশ্ন হচ্ছে, এই সপ্তাহে একের পর এক যে ঘটনাগুলো ঘটলো তা কি স্বাভাবিক? সবগুলোকে কি বিচ্ছিন্ন বিশৃঙ্খলার ঘটনা, অথবা গণঅভ্যুত্থানের পর ধারাবাহিকভাবে যেসব ঘটনা ঘটেছে সেই আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বা তিতুমির কলেজের শিক্ষার্থীদের হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি, এগুলোকে নিছক নির্দোষ আন্দোলন নাকি অন্য কিছু ভাবার সুযোগ রয়েছে? এসব ঘটনাগুলো জনমনে একই সঙ্গে হতাশা ও উৎকণ্ঠা তৈরি করছে। কারণ ছাত্র জনতার অভ্যুত্থান মানুষের মনে অনেক আশা জাগিয়েছে এবং এই গণ অভ্যুত্থান সফল করতে অনেক রক্ত ঝরেছে। মানুষের মনে প্রশ্ন, এসব কি হচ্ছে, কেন হচ্ছে? সবচেয়ে বড় কথা, সরকার নিজেও এসব ঘটনার উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা মনে করছে পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, বড় কোনো পরিকল্পনা না থাকলে একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় নয়। সরকার সফলভাবে কাজ করুক এটা হয়তো অনেকেই চাইছে না। সরকার ও তথ্য উপদেষ্টা মনে করছেন এখানে নানা পক্ষের পরিকল্পনা আছে। এই নানা পক্ষের মধ্যে একটি পক্ষের কথা তথ্য উপদেষ্টা নিজেই স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী এসব সহায়ক রাজনৈতিক শক্তিগুলো এসব ঘটনায় উদ্বিগ্ন। বিএনপি ও জামায়াত দুটি দলও মনে করে যে দেশে যে সংঘাত ও সহিংসতার পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনে পতিত স্বৈরাচার এবং দেশের ভেতর ও বাইরে তাদের দোসররা নেপথ্যে থেকে কাজ করছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব চলমান সংঘাত ও সহিংসতার ঘটনায় সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই বলে দলটি মনে করে। জামায়াত ইসলামের আমির এক বিবৃতিতে বলেছেন, একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগত দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এসব ঘটনার পেছনে যে পতিত স্বৈরাচারী সরকার এবং তাদের দেশে ও বিদেশে থাকা তাদের দোসরদের হাত রয়েছে, এ ব্যাপারে সব পক্ষই একমত। এখন প্রশ্ন হচ্ছে, পতিত স্বৈরাচারের দোসর হিসেবে কারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং কিভাবে তারা তা করতে পারছে? তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না কেন? আর শুধু পতিত স্বৈরাচারের দোসররাই কি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, নাকি আরো কোনো পক্ষ সক্রিয়